তার কোনো প্রভাব তার বাচ্চার উপর পড়তে পারে কিনা? যদি হৃদরোগ থেকে থাকে, এটা কোন ধরনের আসলে একটা মা কোন সাফারটা করতেছে তার উপর নির্ভর করে যে বাচ্চাটা কোন ধরনের ইম্প্যাক্টটা পড়বে। সাপোজ খুব সহজভাবে যদি আমি বলি, যদি কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে সাথে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে যায়, তাহলে আমরা ধরেই নিব এই বাচ্চাটা যেহেতু হাইপোক্সিয়া ডেভেলপ করবে। অনেক মায়েদের হার্টের ডিজিজের কারণে, কনজেনিটাল ডিজিজের কারণে হাইপোক্সিয়া ডেভেলপ করে, অক্সিজেনের মাত্রাটা ব্লাডে কমে যায়। সে কমে গেলে হাইপোক্সিয়া হলে বাচ্চা পেটের ভিতর মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। যদি এই অক্সিজেনের মাত্রাটা নর্মাল থাকে, পালমোনারি হাইপারটেনশনটা অনেক বেশি ডেভেলপ করে, তাহলে আস্তে আস্তে আমরা ধরেই নিব মার শ্বাসকষ্টটা অনেক বাড়বে থার্ড ট্রাইমেস্টারে যেতে যেতে। তো যেতে যেতে শ্বাসকষ্ট যদি বাড়ে, সেই ক্ষেত্রে কিন্তু ইম্প্যাক্টটাও আস্তে আস্তে বাড়বে বাচ্চার উপর। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাচ্চা পেটে মারা যাওয়া অথবা আর্লি প্রেগনেন্সি, অর্থাৎ আপনার খুব যেই সময় হওয়ার কথা ডেলিভারি তার আগেই ডেলিভারি হয়ে যাচ্ছে শ্বাসকষ্টের কারণে, অথবা বাচ্চা পেটের ভিতর মারা যাচ্ছে, আইইউজিআর হচ্ছে, গ্রোথ রিটার্ডেশন হচ্ছে, এই প্রত্যেকটা কমপ্লিকেশন বাচ্চার উপর ডিরেক্টলি ইনডিরেক্টলি পড়বেই। সেই জন্য এটা অক্সিজেনের মাত্রা কেমন, পালমোনারি হাইপারটেনশন কেমন, ফলো আপে ঠিক করা যে আমি আসলে এই মাকে অ্যালাউ করবো কিনা প্রেগনেন্সিটা রান করার জন্য, এটা ফ্যামিলির সাথে আলোচনা করা, কাউন্সেলিংয়ের বিষয়। কারণ ফ্যামিলিয়ালিও তো বিষয়গুলো কিন্তু অনেক পাজেলের। হ্যাঁ, এই জন্য প্রত্যেকটা বিষয় একসাথে করে একটা সিদ্ধান্ত নেওয়াটাকে আমরা অনেক বেশি প্রিফার করি। তাহলে মার জন্য গর্ভাবস্থায় যাদের আসলে হৃদরোগ হচ্ছে তাদের সেটি পরবর্তী জীবনে থেকে যাচ্ছে কিনা? আমরা এর চেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব যে বললাম যে প্রেগনেন্সি ইনডিউস কার্ডিওমায়োপ্যাথি। নিশ্চয়ই প্রেগনেন্সি ইনডিউস কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে কিন্তু আমরা ডেফিনেটলি মাকে বলে থাকি যে আপনি প্রিভিয়াস যদি প্রেগনেন্সিতে এই হিস্ট্রিটা থেকে থাকে, আমরা অ্যালাউ বলেই থাকি পরবর্তী প্রেগনেন্সিতেও কিন্তু মোর দেন 50% চান্স থাকবে যে এই কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করা। তো সেই ক্ষেত্রে মায়ের ডেথ রেটটাও কিন্তু অনেক বেশি। মা যে শুধু কোনো রকম যে কষ্ট করে আমরা বেঁচে আসলে বোধহয় আর কিছু হবে না তা না, ওনার কিন্তু ডেথ রেট আছে এখানে 25 থেকে 30, অনেক ক্ষেত্রে আরও বেশি হয়। তাইলে পূর্ববর্তী প্রেগনেন্সি থেকে পরবর্তী প্রেগনেন্সিতে ডেথ রেটটা অনেক বেশি। এবং আমরা যদি বুঝতে না পারি যে আগে এটা ওনার ফার্স্ট প্রেগনেন্সি, এই প্রেগনেন্সিতে আমরা বুঝতে পারছি ওনার কার্ডিওমায়োপ্যাথি আছে, আমরা অ্যাডভাইস দিয়ে দিই যে পরবর্তীতে আপনি প্রেগনেন্সি নিতে পারবেন না, বা নিলে আপনাকে এই সমস্যাগুলো হবে। কি সমস্যা হবে? যে আবারও কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করতে পারে। আপনি হার্ট ফেলিয়ার থেকে শুরু করে বাচ্চার প্রবলেম থেকে শুরু করে নিজের জীবনের ঝুঁকি, সব কটা জিনিস ওনার সাথে আমরা এই জিনিসগুলো বলে দিই, যেন উনি সতর্কতার সাথে আমরা কাউন্সেলিং করে দিই, যেন উনি পরবর্তী প্রেগনেন্সি না নেয়, অথবা নিলেও যেন এই বিষয়গুলো ওনার ফ্যামিলির সাথে উনি আলোচনা করে যে হ্যাঁ এই সমস্যার সম্মুখীন আমি হতে পারি। হৃদরোগীর খাবার ঠিক কেমন হওয়া উচিত এবং কি কি খাবার আপনাকে বর্জন করতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো যে যাদের হৃদরোগ আছে এবং যারা অনিয়ন্ত্রিত খাবার খাচ্ছেন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অতিরিক্ত অয়েলিযুক্ত খাবার, তারপরে চিনি, মিষ্টি এবং ফাস্ট ফুড, বাইরের যত খাবার আছে, জাঙ্ক ফুড আছে, অতিরিক্ত মশলা জাতীয় খাবার আপনাকে টোটালি অ্যাভয়েড করতে হবে। এবং আপনি একটা ডায়েট ফ্রেন্ডলি খাবার খাবেন, যেটা কিনা আপনার খুব স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। যেমন বিশেষ করে আপনি সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন, কারণ সবুজ শাকসবজিতে আছে ক্লোরোফিল নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এবং এ সময় আপনি ওমেগা 3 ও ওমেগা 6 যুক্ত ফ্যাটি অ্যাসিড যুক্ত যে খাবারগুলো সেটা আপনি খাবেন, বিশেষ করে কাঠবাদাম এবং অনেক ধরনের বাদাম আছে যেটা কিনা হার্টের ক্ষেত্রে অনেক উপকারী। এবং এর পাশাপাশি আপনি স্যুপ রাখতে পারেন, আপনি গ্রিন সালাদ রাখার চেষ্টা করবেন, এবং অনেক ধরনের ভেজিটেবলস আছে যেটা আপনি যদি লাল আটা রুটির সাথে সকালবেলা খান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হেলথকে ভালো রাখতে সাহায্য করবে। এবং যারা রেগুলার ডিম খেতে পছন্দ করেন, আপনি ডিম অবশ্যই খেতে পারবেন, তবে অবশ্যই আপনাকে কুসুম বাদ দিয়ে খেতে হবে। আপনাদের যাদের কিনা হৃদরোগের ঝুঁকি আছে, তারা কিন্তু খুব সহজেই গ্রিন টি অথবা ব্ল্যাক কফি আপনারা রেগুলার পান করতে পারেন, তবে অবশ্যই চা পানের ক্ষেত্রে কিছু সতর্কতা আছে। যেমন নাস্তা করার সাথে সাথে আপনি কখনোই চা পান করতে পারবেন না, এতে করে কিন্তু আপনার অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। এই জন্য আপনার অন্ততপক্ষে নাস্তা করার ঠিক মিনিমাম 25 মিনিট পর আপনাকে চা পান করতে হবে। আশা করি আপনারা যাদের হৃদরোগের সমস্যা আছে তারা রেগুলার হাঁটবেন এবং যতটা সম্ভব ঘুমানোর চেষ্টা করবেন। আপনাদেরকে বিশ্রাম নিতে হবে এবং একদম চিন্তামুক্ত থাকবেন।